সুপ্রিম কোর্টকে কালকে একটা জিনিসে আমি দুঃখিত হয়েছি যে কালকে যখন এই অর্ডারটা দিলেন সেইখানে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিলেন না যে এই ছেলে বা মেয়েদের মানে জুনিয়র ডাক্তারদের তাদের যে সমস্ত দাবি দেওয়া তাদের উপরে যে সমস্ত অন্যায় অত্যাচার হচ্ছে এবং ওইখানে যে সমস্ত করাপশান হচ্ছে তাই নিয়ে ওনারা কিন্তু কোনো রকমের মন্তব্য করলেন না এবং কোনো আদেশ বা এই পশ্চিমবঙ্গ সরকারকে সেরকম কিছু বললেন না। হসপিটাল শুধু ওই জুনিয়র ডাক্তার দিয়ে চলে না, অনেক বড় ব্যাপার সেখানে, জুনিয়র তারপরে আরেকজন তারপরে আরেকজন। তুমি প্রিন্সিপাল, তুমি যখনই শুনলে তাড়াতাড়ি তোমাকে আসতে হতো হসপিটালে, এসেই তোমার প্রথম কর্তব্য ছিল হয় তুমি বা অন্য লোককে দিয়ে তুমি এফআইআর করো, সেটা করোনি। সুপ্রিম কোর্ট বলেছে কি এই লোকটাকে কি করা হলো, সে নিজে রিজাইন করলো, সঙ্গে সঙ্গে সরকার এবং সরকার তাকে 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে তাকে আর একটা কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কেন? সেখানে একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কার উপরে? মমতা ব্যানার্জির উপরে। উনি যখন পুলিশ মন্ত্রী, তাকে দায়িত্ব নিতে হবে দ্যাট এ ক্রিমিনাল লিভস এ ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য সিন অফ ক্রাইম। অর্থাৎ যেখানে সে কাজটা করছে, যে কোনো কাজ করছে, সে কোনো স্যাম্পল নিক বা অন্য কিছু করুক, সেখানে কিছু কিছু সে ভুল করবে, ওই ভুলের থেকেই বেরিয়ে আসবে যে সত্যিকারের সত্যটা কি। এত বড় একটা ভয়ঙ্কর কাজ হয়েছে, তাতে তোমাদের মাথা নত করা উচিত, গলায় দড়ি নিয়ে মরা দরকার। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমি বড্ড ভালোবাসি। দেখুন সেইখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন, সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে কি যে আমরা তাদেরকে বলছি যে আপনারা এই কাজে যোগ দিন, কালকে 5টা নাগাদ আপনারা কাজে যোগ দিন। এরপরে যদি আপনাদের আইনত কিছু সরকার, পশ্চিমবঙ্গ সরকার কিছু নয়, সেখানে আমাদের কিছু বলার থাকবে না। তার মানে হচ্ছে কি যে আমরা এতদিন ধরে বলছি তাদের পরে কোনো রকমের মানে কোয়েসিভ স্টেপ নেওয়া যাবে না, কিন্তু কালকে কিন্তু বলে দিলেন যে কালকে যদি আমরা অনুরোধ করছি এই জন্যে যেহেতু অনেকের লোকের অসুবিধা হচ্ছে, আপনারা এটা করুন। অতএব যদি স্টেট গভর্নমেন্ট কোনো কেস কাচারি করে তখন কিন্তু সুপ্রিম কোর্ট ইন্টারভিন নাও করতে, এইখানে যা বলেছেন কালকে তাতে তারা করবেন না। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে আমার কাছে, অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিওলজি অ্যান্ড দ্যাট টু অলসো কালচারাল অ্যানথ্রোপোলজি, যে এই সমাজটাতে এখন যে পর্যায়ে এই আন্দোলন এসেছে সেটা শুধু এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন আর নেই, এটা সমগ্র পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন হয়েছে। সুপ্রিম কোর্টকে কালকে একটা জিনিসে আমি দুঃখিত হয়েছি যে কালকে যখন এই অর্ডারটা দিলেন সেইখানে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিলেন না যে এই ছেলে বা মেয়েদের মানে জুনিয়র ডাক্তারদের তাদের যে সমস্ত দাবি দেওয়া তাদের উপরে যে সমস্ত অন্যায় অত্যাচার হচ্ছে এবং ওইখানে যে সমস্ত করাপশান হচ্ছে তাই নিয়ে ওনারা কিন্তু কোনো রকমের মন্তব্য করলেন না এবং কোনো আদেশ বা এই পশ্চিমবঙ্গ সরকারকে সেরকম কিছু বললেন না। এইটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আফটারঅল এইটা যদি সুপ্রিম কোর্ট যদি এইখানে কিন্তু এই প্রশ্নটা সারা আমাদের শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে না, পৃথিবীর প্রশ্ন, যে এই আন্দোলনটাকে শুধু ওই মহিলার এই ঘটনা ঘটেছে বলেই আন্দোলনটা এই পর্যায়ে এখন গিয়েছে তা কিন্তু নয়। দেয়ারফোর এটা ঠিকই যে এই সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে পারে, কিন্তু আমাদের কাছে আশা ছিল যে ওই ব্যাপারটাও যেহেতু তারা বলছেন কি সুপ্রিম কোর্ট যে আমরা একটা ট্রাস্ট করছি, আমরা এই পুরো তাদের যে এই
সিকিউরিটি ইত্যাদি দেখছি, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে এই ব্যাপারটা আমার মনে হয় সুপ্রিম কোর্ট একটা মিস করে গেলেন এবং আমরা দুঃখিত। কিন্তু স্যার আপনি যেটা বললেন যে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন বা সাধারণ মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কারণ গতকালের রায় যা বেরিয়েছে সেটা ডিসঅ্যাপয়েন্টমেন্টই দিয়েছে সাধারণ মানুষকে। কারণ আপনি একটু আগে যেটা বললেন যে এটা শুধুমাত্র এখন ডাক্তারদের নেই, এটা সারা পৃথিবীর আন্দোলন হয়ে পড়েছে, আপনি কিভাবে এই রায়কে পর্যালোচনা করবেন? মানে আমি সেইটাই বলছি, আমি এই রায়টা কিন্তু ওই ইনভেস্টিগেশনের ব্যাপারটা না, এই এই ইনভেস্টিগেশন হচ্ছে এই এই প্রশ্নটা হচ্ছে ওই জুনিয়র ডাক্তার এবং পুরোপুরি ডাক্তারদের যে সমস্যা, শুধু ডাক্তারদের সমস্যা না, আমি তো বললাম যে যদি আজকে হাসপাতালগুলোতে এইরকম ধরনের জঘন্য করাপশান হয়, দুর্নীতি হয় এবং মহিলা গঠিত হয়, নানা ধরনের মানে যত রকমের এখানে সিন্ডিকেট অমুক তমুক এগুলো ধরা পড়েছে এখানে, তো সেই অবস্থায় থাকলে সেটা তো শুধু তাদেরকে আঘাত করছে না, সেটা তো আমাকে সমগ্র মানুষের যারা এখানে চিকিৎসা করতে আমরা যাচ্ছি এই সমাজের উপরে হচ্ছে। তো এই পার্টটা আমি আগের বারই বলেছি যে সেইটাতে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকমের মন্তব্য বা কোনো আদেশ দেননি। আমি বলবো সেদিক থেকে আমরা হতাশ হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 23 জন মানুষ মারা গিয়েছেন, অনেকে চিকিৎসা না পেয়ে ফিরে বাড়িতেও মারা গিয়েছেন, জুনিয়র ডক্টরদের ধর্মঘটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এই কথা দাবি করেছেন। কিন্তু এটা কি আদৌ সম্ভব? কারণ যেভাবে 23 জন রোগী মারা গেছেন বলে জুনিয়র ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, জুনিয়র ডাক্তারদের ওপরে কি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নির্ভর করে আছে? মানে যারা নিজেরাই এখনো পর্যন্ত এক একজন সিনিয়র ডাক্তারদের সার্ভেলেন্সের আন্ডারে থেকে কাজ করছেন, তাদের ওপর 23 জনের মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া এটা কিভাবে সম্ভব? না, এটা এই 23 জনের এটা একেবারেই মানে অযৌক্তিক কথা যে হসপিটাল শুধু ওই জুনিয়র ডাক্তার দিয়ে চলে না, অনেক বড় ব্যাপার সেখানে, জুনিয়র তারপরে আরেকজন, তো তারা অসম্ভব পরিশ্রম করে কাজ করছে। এটা ঠিকই, এই জুনিয়র ডাক্তারদেরও এই কাজে না যারও তারও একটা সীমা তো থাকা উচিত। এটা ঠিক যে এটা তো অসুবিধা তো হচ্ছে, সে মধ্যে কোনো ডাউট নাই, কিন্তু তাদের এই আন্দোলন করার জন্য সেই বললাম তো আগেই তো বলেছি, আন্দোলনটা তো শুধু তাদের না, আমাদের সমগ্র এই পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবর্ষের এমনকি বাইরের লোকদের এই আন্দোলন করতে গিয়ে কিছু লোকের তো অসুবিধা হয়েই যায়। যখন যে কোনো কেউ আপনারা আন্দোলন করেন, আপনারা তো ভাঙচুর করেন, যে কোনো কিছু আন্দোলন করেন, অনেক লোক মারা যায়। এই মমতা ব্যানার্জি যখন আন্দোলন করতে গিয়েছিল তখন কয়েকজন লোক খুন হয়েছিল। এইটা তো এই জন্যই এটা হয়েছে, এটা বলা কোন একই ইতিহাস আছে? এবার যদি বলা হয় এমনি যে কোনো সময় যারা রোগী যায় তাদের মধ্যে সবাই তো ফিরে আসে না, বেশ কিছু লোক মারা যায়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এমন কি কোনো পরিসংখ্যান আছে যে এই মাসে গত বছর এত লোক ওখানে মারা গিয়েছে, তার থেকে বেশি লোক এখানে মারা গিয়েছে? আপনার কিচ্ছু কোনো পরিসংখ্যান নাই, কোনো ডেটার ভিত্তিতে আপনি কথা বলছেন না, এটা মেনে নেওয়া যাবে না। স্যার এই বিষয়টা নিয়েই কিন্তু সাধারণ মানুষের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যেটা আমি একটু আগেই বলছিলাম যে সাধারণ মানুষ খুব হতাশ এই রায়তে। তার কারণ কপিল সিব্বল যেন খেলাটা ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, মানে তিনি যেভাবে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর দায়টা চাপিয়ে দিলেন, সেক্ষেত্রে বিপক্ষের আইনজীবীরা কোর্টে সেইভাবে কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আসল হাল তুলে দিতে পারেননি। অথচ যেখানে জুনিয়র ডাক্তাররা বারবার বলছেন যে রাজ্যে স্বাস্থ্যের পরিষেবা বা স্বাস্থ্যের পরিকাঠামো এতটাই খারাপ যে চেষ্টা করেও অনেক সময় রোগীকে বাঁচানো যায় না, সরকারি হাসপাতালগুলোর অবস্থা এতটাই খারাপ এবং তার মধ্যে তো সিকিউরিটি নেই। তো সেখানে দাঁড়িয়ে কপিল সিব্বল শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের ওপর দায় চাপিয়ে দিলেন, রাজ্যের তরফ থেকে যে কি কি ঘাটতি রয়েছে বা খামতি রয়েছে সেগুলো নিয়ে কোনো কথাই বলতে পারেন না। এখানে প্রশ্ন আছে যে একদম যে তারা কথা বলেননি তা না, তারা বলেছেন এবং এমনই এও বলেছেন যে তাদের উপরে নানা ধরনের লোকেরা তাদের উপরে ঢিল ছুটছে, তাদের উপরে নানা কেস দিচ্ছে এবং
এবং বিশেষ করে একটা বিশেষ পার্টির, এই কথাটা কিন্তু উঠেছে। কিন্তু কপিল সিব্বল ধরে নিয়েছে এই জন্যেই, কিন্তু সে তো পুরো ঝানু লোক, যে আগের বারে বলেছে যে আপনারা, মানে আগের বারে সুপ্রিম কোর্ট বলেছে আপনারা অনুরোধ করেছিল যে আপনারা এটা এই যে সার্ভিসটা দিতে পারছেন না সেটার জন্য দেওয়া করেন। এইবার সেটা ধরে নিল এই কারণে ধরে নিয়েছে, উকিল হিসেবে তো সে বলবি যে এই মরেছে সেই মরেছে, ওটা তো আমি বলবো ব্লাফ। কেন আপনি তো কোনো হিসাব দিতে পারেন নাই, কোনো আপনি স্ট্যাটিস্টিক দিতে পারেন নাই। আমাকে তো বলতে হবে, এই যে আমি আগেই বললাম যে এই বছর কত লোক মরেছে আর এই বছর কত লোক মরেছে, এই হিসাব তো আপনি দেন নাই। তো সেইখানেই তো আমাদের হতাশ হয়েছি আমরা, যে সেই জিনিসটা তো সুপ্রিম কোর্ট, মানে মহামান্য সুপ্রিম কোর্ট সেইভাবে তো বিচার করেননি। সেই দিক থেকে আমরা হতাশ হয়েছি। অভয়াকাণ্ডে সুপ্রিম কোর্টে যখন শতপ্রণোদিত মামলা গ্রহণ করলো এবং তার প্রথম যেদিন শুনানি ছিল সেদিনই কিন্তু রাজ্যের মুখ পুড়েছে। কারণ মানে রাজ্য পুলিশকে নিয়ে বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য পুলিশের যে ভূমিকা সেটা যথেষ্ট অসন্তোষজনক, মানে একেবারেই রাজ্য পুলিশ নিজের কোনো ভূমিকা পালন করতে পারেনি, যে কারণে সিবিআই এর হাতেই মামলা রয়েছে এবং সিআইএসএফ দিয়ে হসপিটালকে ঘিরে রাখা হয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বারবার কিন্তু বলছেন, এবং কাঠগড়ায় উঠেছিলেন মানে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কিন্তু এত কাণ্ডের পরেও পুলিশের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে পুলিশ খুব ভালো কাজ করেছে, কারোর গায়ে হাত দেয়নি, এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি বলছেন যে বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু আমি তাকে বারবার ফিরিয়ে দিয়েছি, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করিনি। কি বলবেন? মানে এতে হাস্যস্কর কথা থাকে না। ওই আজকে একটি, আমি নাম করব না, আজকে একটা ইংরেজি কাগজে এই ব্যাপার সম্বন্ধে এবং মুখ্যমন্ত্রী সম্বন্ধে লিখেছে, ইটস হেড ইন দ্য স্যান্ড, ইটস হেড ইন দ্য স্যান্ড। তার মানে তুমি মাথা বালির মধ্যে ঢুকে আছো। মানে এত বড় একটা ঘটনা ঘটেছে, তার ব্যাপ্তি অনেক বড়, সেইটা তার উপলব্ধি করছেন না, ইচ্ছা করেই উপলব্ধি তিনি করছেন না। এইটাই হচ্ছে হেড ইন দ্য স্যান্ড। এমনকি এই কদিন আগে তাদেরই একজন সাংসদ, ওদের দুদিন আগেই সে রিজাইন করলো। তো পুরো ব্যাপারটাই হচ্ছে তো করাপশানের। তো তোমার এই যে সিপি এবং তার যে টিম নিয়ে তদন্ত করতে গিয়ে যে সমস্ত কাজ তারা করেছে, সেই জন্যই তো তাদেরকে ইনভেস্টিগেশনতে তাদের কাছ থেকে তাকে কেড়ে নেওয়া হয়েছে। এবং এখন তো ধরা পড়ে গেছে। প্রথম হচ্ছে যে এই যে প্রিন্সিপাল, সে প্রথম দিনেই কিন্তু এই কথা বলেছেন। আমি আরেকবার একটু ফিরে আসি। প্রথম দিনেই সুপ্রিম কোর্ট কী বলেছেন, যে তুমি প্রিন্সিপাল, তুমি যখনই শুনলে তাড়াতাড়ি তোমাকে আসতে হতো হসপিটালে, এসেই তোমার প্রথম কর্তব্য ছিল হয় তুমি বা অন্য লোককে দিয়ে তুমি এফআইআর করো, সেটা করোনি। এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, তারপরে কি বললেন সুপ্রিম কোর্ট, তার মানে এটা একটা মস্ত বড় কাজ তোমরা করলে, সেটা অন্যায় কাজ করলে, এবং কিছু তার পিছনে কিছু উদ্দেশ্য আছে, যে তুমি এফআইআর ঠিক মতো সময় করলে না। এর থেকে খারাপ কাজ এবং এর থেকে জঘন্য ইনভেস্টিগেশন এর দায়িত্বকে নিতে হবে তো সিপিকে তথা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেন তোমার সিপি সে। এইবার কি বলা হলো তাকে, তারপরে উনি সুপ্রিম কোর্ট কী বলেছিলেন, কারণ আমরা তো 2 দিনের মধ্যে সব ভুলে যাই। সুপ্রিম কোর্ট বলেছে কি, এই লোকটাকে কি করা হলো, সে নিজে রিজাইন করলো, সঙ্গে সঙ্গে সরকার তাকে 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে তাকে আর একটা কলেজে প্রিন্সিপাল করে দেওয়া হলো। কেন? সেখানে একটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা কার উপরে? মমতা ব্যানার্জির উপরে। তাহলে তার উপরে এই কোশ্চেন হলো যে কেন? তাহলে তুমি তাকে যদি এখন তুমি এই করে যদি নিজেকে প্রশংসা করছো, এ তো মানে নিজেকেই প্রশংসা করা, এর কোনো অর্থ হয় না। এবং
ও বলেছিল যে অনেকবার নিজেই চেয়েছিল যে ও ছেড়ে দিতে। এই সমস্ত কথা বললে তো হবে না, দায় তো নিতে হবে, অ্যাকাউন্টেবিলিটি আছে। আমি সেদিন তো বলেছিলাম 7 প্রিন্সিপালস অফ পাবলিক সার্ভিস, যে যদি এই ধরনের কাজ একটা হয়, যখন তিনি যখন উনি যখন পুলিশ মন্ত্রী, তাকে দায়িত্ব নিতে হবে, তাকে দায়িত্ব নিতে হবে মানুষের কাছে। কেন তুমি কোত্থেকে এসছো? তুমি তুমি কি ইয়ে সরকারি অফিসার? হ্যাঁ, তা তো না। মানুষের কাছ থেকে ভোট নিয়ে আমাদের এই কনস্টিটিউশনের মধ্যে, আমাদের ডেমোক্রেসি সিস্টেমের মধ্যে তুমি এসেছো। ইউ আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, ইউ আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল। তো সেখানে তো তুমি সেই অ্যাকাউন্টেবিলিটি তুমি দেখাওনি। স্যার, অভয়ার মৃত্যুকাণ্ডের যে তদন্ত, সেটা চাপা দেওয়ার জন্য টাকা দেওয়ার প্রস্তাব অস্বীকার করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে কুৎসা রটানো হচ্ছে, এবং একথা শুনে মুখ্যমন্ত্রীকেই মিথ্যাবাদী বলেন অভয়ার মা। একজন কন্যাহারা মাকে উনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মিথ্যাবাদী বানিয়ে দিলেন। আমি বলি না, ওর মা বাবা কদিন আগেই এই বিষয়ে নিয়ে কথা বলেছেন, এবং এই কালকে যখন উনি তখন তা বলেছে, তাহলে উনি নিজেই স্বীকার করলেন কালকে মুখ্যমন্ত্রী যা বলেছে যে তারা এই টাকা, তারা 10 লাখ টাকা দিয়েই থাকে। তাহলে তুমি এতদিন পর্যন্ত টাকার তোমরা সম্পূর্ণ অস্বীকার করছিলে, এখন গতকালকে তুমি অন্তত এইটা স্বীকার করলে যে তারা টাকার ব্যাপারে কথা হয়েছে। কিন্তু তার মা বাবা কি বলল, যে এর টাকা আগের দিনে বলেছে যে একজন অফিসার ক্যালকাটার জয়েন্ট সিপি ও সামথিং, সে এসেই এই টাকাটা দিতে চেয়েছিল, তারা সে টাকা নেয়নি। অতএব আমরা যার মেয়ে মারা গেছে, সে নিজে বলছে, একবার না বেশ কিছুদিন ধরে বলছে যে তাদেরকে টাকা সাদা হয়েছে, তারা টাকা নেয়নি। এ দায়িত্ব তো মমতা ব্যানার্জি নিজেকে নিতে হবে। আরজি করের যে ফরেন্সিক রিপোর্ট, তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টের কাছে সন্দেহ প্রকাশ করলো সিবিআই যে ঘটনাস্থল থেকে ফরেন্সিকের নমুনা কে সংগ্রহ করেছে, তা নিয়েও প্রচুর প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। তারা দাবি করছেন যে ঘটনাস্থল থেকে যে ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে সেই বিষয়টিও গুরুত্বপূর্ণ। সিবিআই শীর্ষ আদালতে আরও দাবি করেছে যে এই ধরনের ঘটনায় প্রথম 5 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তারা 5 দিন পরে গিয়ে 5 ঘন্টার পরে গিয়েছে ঘটনাস্থলে, এবং 5 দিন পরে গিয়েছে তারা ঘটনাস্থলে, এবং তখন কিছু কিছু পাল্টে গিয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। না, এটা আমাদেরকে আরেকটু লেট মি রিকালেক্ট, যে আমরা কিন্তু এই সিবিআই এবং মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে এই যে সিন অফ ক্রাইম, সেই সিন অফ ক্রাইমে যে যখন ফরেন্সিক সায়েন্টিস্ট যাবে, সে তো সাধারণত যায় না, সে তো যে ম্যাটেরিয়ালটা তার কাছে যাবে সেই হিসাবে সে রিপোর্ট দেবে। এইখানে কে গিয়েছিল ওখানে, যখন যার দরকার ছিল সেখানে না গিয়ে সেখানে একটা মেলা বসানো হয়েছে, অনেকগুলো লোক গিয়েছে, তাহলে 3-4টে জিনিস আসছে, যে কখন তুমি স্যাম্পল নিয়েছো তারও ভালো হিসাব নেই, এবং সেই স্যাম্পল কিভাবে তুমি রেখেছো তারও তোমার সেই হিসাব ঠিক নেই, ঠিকমতো যত টেম্পারেচারের মধ্যে রাখা হয় সে সমস্ত ঠিক নেই। সেই জন্য কী করেছে সিবিআই কি ঠিক করেছে, যে তারা এই যে ফরেন্সিক যে বিশেষজ্ঞ যেটুকুন মতামত দিয়েছে, সেটা একটা সন্দেহজনক, সেটা যে কতদূর সত্য সেটা ঠিক, আর কত সময় সেইখানে লোক ছিল, আরও কোন কোন লোক ছিল সেই সমস্ত, আর কত সময় দেরি করেছো, এই জন্যে তারা এখন আবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে সেই জিনিসটা পাঠানো, বা আজকে হয়তো কালকেই হয়তো পাঠিয়ে দিয়েছে বা আজকে পাঠিয়েছে, এবং শুধু সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স নয়, এইমসও সেটা দেখবে। তাহলে একটা চিত্রটা পরিষ্কার হয়ে আমাদের কাছে আসবে। সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের কাছে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট রয়েছে। একটা বিষয় বলা হয়েছে যে সকাল 9টায় যখন মেয়েটির দেহ মেলে তখন তার জিন্স এবং অন্তর্বাস খোলা ছিল, সেগুলো পাশে পড়েছিল, শরীর অর্ধনগ্ন ছিল এবং সেখানে আঘাতেরও চিহ্ন ছিল, এবং কলকাতা পুলিশ নমুনা নিয়েছিল। তারা পশ্চিমবঙ্গের CFSL
সেখানে পাঠিয়েছিল নমুনা, সিবিআই ওই নমুনা এইমস এবং অন্যান্য গবেষণাগারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে লুকোনো তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই। এইখান থেকে কি হবে আমি বলি, যে সাধারণত যে জিনিসটা কেউ মানে অন্যায় কাজ করে, কোনো অপরাধ করে, তার কিছু ফিঙ্গারপ্রিন্ট সে কিন্তু রেখে যায়, মানে কিছু ভুল করে যাবে। এটা বলা হয় দ্যাট এ ক্রিমিনাল লিভস এ ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য সিন অফ ক্রাইম। অর্থাৎ যেখানে সে কাজটা করছে, যে কোনো কাজ করছে, সে কোনো স্যাম্পল নিক বা অন্য কিছু করুক, সেখানে কিছু কিছু সে ভুল করবে। ওই ভুলের থেকেই বেরিয়ে আসবে যে সত্যিকারের সত্যটা কী। তো এখানে কি হচ্ছে, সেই জন্যই ফরেনসিক সায়েন্স, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি দিল্লিতে, মানে আমি বলি যে সিবিআইয়ের যে মেইন ল্যাবরেটরি সেটা হচ্ছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, সেইখানেই হচ্ছে এর পরীক্ষাটা হবে। আর দ্বিতীয় করবে কি, আরও টু বি শিওর যে তারা এটাকে আবার কোথায় দেবে, এইমসে দেবে। দেয়ারফর পুলিশ যে কাজটা করেছে খুবই ক্ল্যামজি কাজ করেছে, এবং সেটা প্রমাণ হয়েছে, কোর্টেই প্রমাণ হয়েছে। দেখুন এই করেছে, তার ঠিক সময় যায় নাই ওই সিন অফ ক্রাইম। আর একটা কথা বলি, সিন অফ ক্রাইম যদি কেউ ঠিক মতো করে মানে ব্যারিকেড না করে এবং সেখানে যদি তাকে স্যানিটাইজ না করে, তাহলে কিন্তু ভীষণ মানে তদন্ত করা অসম্ভব কঠিন হয়ে দাঁড়ায়। আর একটা কথা বলি, এখানে যেভাবে ওই কথা বলেছেন কেউ কেউ, যেভাবে শরীর ওখানে তার পাওয়া গিয়েছে, তার জামাকাপড় যা করা হয়েছে, সেটা কিন্তু সাধারণভাবে ওইভাবে একটা মানুষ যখন খুন হয় তাকে ওইভাবে থাকে না। তাহলে কি অন্য জায়গায় এটা হয়েছে? হতে পারে, অথবা ওখানেই হয়েছে ক্রাইম, কিন্তু সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। তার বাবা মা কোথায় বলেছিল যে আমরা যখন গেলাম তখন মনে হচ্ছে নিজে হাত দিয়ে, সে ছবিও আমরা দেখেছি, এরম করে হাত দিয়ে যেন কেমন যেন শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, ওরম করে থাকে না। তো যাকে মারা হলো, এতগুলো তার ইনজুরি হয়েছে, তার মানেটা কি? তাকে প্রত্যেকটা শরীরের প্রায় প্রত্যেকটা অংশে সেখানে তাকে ক্ষত করা হয়েছে। মানে হরিফিক এই কথাটা ইউজ করেছে, কিন্তু সুপ্রিম কোর্টও এই কথাটা ইউজ করেছেন, হরিফিক, ভয়ঙ্কর এই কাজটা হয়েছে। এত বড় একটা ভয়ঙ্কর কাজ হয়েছে, তাতে তোমাদের মাথা নত করা উচিত, গলায় দড়ি নিয়ে মরা দরকার। উল্টো তোমরা লাফাচ্ছ, সে কিছু করে নাই, আমরা সব ভালো কাজ করেছি।